বন্যায় বান্দরবানের ক্ষয়ক্ষতি কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। পানি নামলেই চট্টগ্রাম অঞ্চলে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। এটি নিউজ দেখছেন। দেশের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আদ্রিতা ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসি সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এবারের বন্যায় বান্দরবান জেলার যোগাযোগ, অবকাঠামো, কৃষি ও পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়ার পর ফুটে উঠছে যার ভয়াবহ চিত্র। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। টানা এক সপ্তাহের ভারী বর্ষণে পার্বত্য জেলা বান্দরবানে ভয়াবহ রূপ নেয় বন্যা। জেলার 3টি নদী সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালীর পানি ছিল বিপদসীমার উপরে। ভেসে যায় লোকালয় ও সড়ক। কয়েকটি ব্রিজ ও কালভার্ট ভেঙে অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে নষ্ট হয় জমি, বাগান ও খামারের ফল ফসল। খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। জিয়া বরহড়ি বেগিন সবগুলা বাসে গিয়ে খরচা গেছে 1 লক্ষ টাকার উপরে। আমি বিক্রি করলে পেতাম, এখন 2 লাখ 2.5 লাখ টাকা, এখন টাকাও পেলাম না। সব আপনার শেষ হয়ে গেছে, লস হয়ে গেছে আপনার। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এবারের বন্যায় প্রায় 47টি ছোট বড় পাহাড় ধস হয়েছে। তাতে প্রাণহানি 5 জনের। ক্ষতিগ্রস্ত সড়ক প্রায় 150 কিলোমিটার। ভেঙেছে 4টি ব্রিজ ও কালভার্ট। প্রায় 2,500 হেক্টর জমির ফসল ও বাগানের ফল ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি বলে ধারণা করা হচ্ছে। আমনের বীজতলা, আউশ, এখানে গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি যে ফল বাগান যেগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত। 2000-এর মতো কৃষক এফেক্টেড হতে পারে। ফিল্ডে গিয়ে প্রাকলন করে ইমার্জেন্সি মেইনটেনেন্সের প্রাকলন জায়গায় পাঠিয়ে অনুমোদন পেলে আমরা সড়ক মেরামত এবং পুনর্বাসন করব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, দ্রুতই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। অনেকের বাড়িঘর ভেঙে গেছে, সেগুলোকে আমরা নির্মাণ করে দিতে চাই। যে সমস্ত কৃষকের বীজ চারা নষ্ট হয়েছে সেখানে বীজ চারা সহযোগিতা আমরা করব। সর্বোপরি রাস্তাঘাট এবং যদি কোনো স্কুল শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়ে থাকে সেগুলো আমরা মেরামতের চেষ্টা করব। সরকার এই বিগত মানুষের পাশে আছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শুক্রবার চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। এ সময় তারা ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী। ত্রাণ বিতরণ শেষে তিনি সাংবাদিকদের বলেন, বন্যার পানি নেমে গেলেই পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে। বন্যা পরবর্তী সময়ে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। যেখানে অসুখ বিসুখের একটা বন্যার পরে একটা সাধারণত দেখা যায় একটা প্রকোপ দেখা যায়, সেজন্য ওষুধ বিশুদ্ধ সব প্রস্তুত আছে। কোনো রোগ, কোনো সংক্রামক কোনো কিছু দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। বন্যা দুর্গত অঞ্চলে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া ফাঁসিয়াখালীতে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বন্যা দুর্গত এলাকার সরকারি জরিপ শেষে দ্রুতই ক্ষতিগ্রস্ত মানুষ ও কৃষকদের কাছে সরকারি বেসরকারি সহযোগিতা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো।
এদিকে বান্দরবানে বন্যা কবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণের কিস্তি 1 মাসের জন্য স্থগিত রাখার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার সকালে বান্দরবান জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এনজিও থেকে যে কিস্তিগুলো আছে এগুলো একটু আলাপ আলোচনা করে 1 মাসের জন্য স্থগিত রাখা, এরকম আরও জীবনমুখী কিছু পদক্ষেপ আমরা নেওয়ার চেষ্টা করছি, যেটাতে জনগণ প্রকৃত উপকারটা পায়, শুধু রেটরিক না থাকে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। কক্সবাজারে বন্যার পানি নেমে যাওয়ার পরে বন্যা দুর্গত এলাকায় শুধুই হাহাকার। যেমনটি বলছিলাম, বসতবাড়ি, ফসলি মাঠ, চিংড়ি ঘের ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর তীর থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া। এরই মাঝে জেগে উঠেছে বন্যার পানিতে নিমজ্জিত থাকা চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলার কৃষি জমি এবং ফসলি মাঠ। আমরা এই মুহূর্তে রয়েছি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর তীরে, যেখানে গত 5 থেকে 6 দিন টানা বর্ষণে একেবারে চকরিয়া মাতামুহুরী নদীর পানি বিপদ সীমার উপর প্রবাহিত হয়েছিল। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নদীর পানি কমেছে, পাশাপাশি ফসলি মাঠ যে নিমজ্জিত ছিল, চিংড়ি ঘের, মৎস্য ঘের, ইতিমধ্যে আসলে সেই ফসলি মাঠ থেকে চিংড়ি ঘের, মৎস্য ঘের থেকে পানি নেমে গিয়েছে। কৃষকরা তাদের মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। কৃষকদের জন্য প্রণোদনের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে আসলে অধিদপ্তরের কাছে কক্সবাজার কৃষি অফিসের পক্ষ থেকে চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের চকরিয়ার বন্যা দুর্গত অঞ্চল পরিদর্শন করেছেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলে তিনি আসলে গণমাধ্যমকে জানিয়েছেন, যেহেতু জলবায়ু পরিবর্তনের ফলে আসলে এই ধরনের বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, সে কারণেই জলবায়ু পরিবর্তন রোধে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগানোর যে উদ্যোগ সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি প্রতিবেশ প্রকৃতি রক্ষায় সব ধরনের উদ্যোগ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত রোধে সব ধরনের উদ্যোগ আসলে বর্তমান সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন। কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরীর নদীর তীর থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ বন্যা পরবর্তী পরিস্থিতি। বাজারে ঢুকছেন একরকম হিসেব নিয়ে, বের হচ্ছেন আরেক রকম খরচের বোঝা কাঁধে নিয়ে। সপ্তাহান্তে নিত্যপণ্যের উচ্চ দামে সংসারের বাজেট যেন নতুন করে লিখতে হচ্ছে মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষকে। বাজার ঘুরে সে কথা জানাচ্ছেন সম্রাট আনোয়ার। বাজারে পা রাখার সঙ্গে সঙ্গে শুরু হয় হিসাব নিকাশ। কোনটা নেবেন, কোনটা রেখে দেবেন, সে সিদ্ধান্ত নেয়াই যেন সবচেয়ে কঠিন। কারণ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই চড়া। বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি 100 টাকার উপরে। চিচিঙ্গা, আলু আর পেঁপে ছাড়া কম দামে বিকল্প খুব একটা নেই। মানভেদে কাঁচামরিচ 160 থেকে 240 টাকা, টমেটো 120 থেকে 140, করলা ও বেগুন 100 থেকে 120, শসা 130 থেকে 160 টাকা কেজি। তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে পটল ও ঢেঁড়স। আগের সপ্তাহে এই সপ্তাহে অনেক ডবল দাম, অনেক দাম। কেজিতে 30 থেকে 40 টাকা কেজিতে পারছে। মনে হইতেছে ওরা এটা ছুতা ভাবতেছে যে বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, তরকারি নাই আর এরকম ভাবছে, কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ তরকারি আছে, কিন্তু দাম কমন নাই, 100 টাকার উপরে সব। শুধু সবজিই নয়, বেড়েছে ডিমের দামও। সপ্তাহের ব্যবধানে ডজনে যোগ হয়েছে আরও 10 টাকা। বাজার ভেদে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে, আর সোনালী মুরগি 340 টাকায়। ডিমের দাম বাড়ছে 30 পয়সা 40 পয়সা করে বাড়ছে প্রত্যেকটায়। লাল, সাদা, হাঁস সব দিয়ে 30 পয়সা 40 পয়সা করে বাড়ছে। ডিম হলো সাধারণ মানুষের খাদ্য, এটাও যদি দাম বাড়তে থাকে তাহলে কর্মজীবী মানুষ খাবে কি বলেন কি? আজকে মুরগির দাম ব্রয়লার থেকে শুরু করে লেয়ার বিভিন্ন দেশি মুরগিগুলো প্রতি কেজিতে 30 টাকা 20 টাকা করে প্রতিনিয়ত বাড়তেছে। এখন আমাদের এই দেশে সব কিছুই দামে বাড়তেছে, শুধুমাত্র আমরা যারা নিম্ন গ্রেডের কর্মচারী, সরকারি কর্মচারী, তাদের কিন্তু বেতন বাড়তেছে না। বর্ষার মৌসুমেও মাছের বাজার চড়া। পর্যাপ্ত সরবরাহ থাকলেও তেলাপিয়া, কই, পাঙ্গাস বাদে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ মাছের দাম। নদীর মাছ যেসব কল মাছ আছে এসব হলো নাগা ছোঁয়ার বাইরে। যেমন 1 কেজি চিংড়ি মাছ 1500-1600 টাকা বিক্রি হয়, 1 কেজি রূপচাঁদা 1500-1600 টাকা, 1 কেজি ইলিশ মাছ 2400-2500 টাকা কেজি। গরুর মাংসের দাম আগের মতোই আছে, কেজি 800 টাকা। খাসির মাংসের কেজি 1250।
এ সপ্তাহে চালের দাম নতুন করে বাড়েনি, তবে অন্যান্য নিত্যপণ্যের উচ্চ দামের কারণে সেই স্বস্তিও খুব একটা কাজে আসছে না বলে মনে করছেন ক্রেতারা। শ্রমজীবী মানুষ একেবারে দিন আনে দিন খায়, তার যে অবস্থা একেবারে মারাত্মক ক্ষতিগ্রস্ত। যা আয় ওর সাথে ব্যয় বেশি, অনেক ঝামেলা পোহাইতে হইতেছে সাধারণ মানুষের। বাজারের প্রতিটি দোকানে এখন একই আলোচনা, দাম, আর প্রতিটি ব্যাগে যেন আগের চেয়ে কম পণ্য। নিত্যপণ্যের বাজারে স্বস্তি না ফিরলে সংসারের হিসাব মেলানো আরও কঠিন হয়ে উঠবে, এমনই আশঙ্কা সাধারণ মানুষের। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। অন্ধকারের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো মিলেছিল বিদ্যুৎ। আলোকিত হয়েছিল ভোলার দৌলত খান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়ন। কিন্তু সেই আলো বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 7 মাসের মাথায় মেঘনার তলদেশের সাবমেরিন কেবল ছিঁড়ে যায়, তা আর মেরামত হয়নি 4 বছরেও। ভোলা থেকে মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভোলার দৌলত খান উপজেলার বিচ্ছিন্ন জনপদ মদনপুর ইউনিয়ন মেঘনার তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে 2021 সালে বিদ্যুৎ সংযোগ পান মদনপুর ও ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন মাঝের চরবাসী। বিদ্যুতের আলোয় বদলে যায় বাসিন্দাদের জীবনযাত্রা। কিন্তু মাত্র 7 মাসের মাথায় সাবমেরিন কেবলটি ছিঁড়ে গেলে আবার অন্ধকার পরিণতি নেমে আসে তাদের ভাগ্যে। প্রায় 4 বছর পেরিয়ে গেলেও আজও মেরামত হয়নি ছেঁড়া কেবল। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে গরমে বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া, নষ্ট হয়ে যাচ্ছে টিভি, ফ্রিজ, ফ্যান সহ মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম। বারবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিদ্যুৎ ফিরে পাওয়ার দাবি জানাচ্ছেন বাসিন্দারা। এই যে আজকে কয়েক বছর ধরে যে কারেন্টটা নাই, আমাকে এটা নিয়ে সরকার কোনো পদক্ষেপ নিতেছে না। আমরা তাইলে এত কষ্ট করে যে মিটার নামে টাকা খরচ কইরা তাহলে আমাকে লাভ দইল কি? অনেকে সুদের উপর টাকা লইছে, কিস্তির উপর লইছে, ধার লইছে, উধার লইয়া মনে করেন আমরা টিভি কিনছি, ফ্রিজ কিনছি, ফ্যান কিনছি, এমনকি ঘরের ওয়ারিং এর কাজ করছি। বিদ্যুৎ না থাকাতে আমাদের মসজিদ, মাদ্রাসা, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং প্রতি ফ্রিজ, ফ্যান সবকিছু নষ্ট হয়ে যাইতেছে। এতে আমাদের 20-25 লোকের ভোগান্তি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার। তবে আলাপে তিনি যা জানান তাতে কোনো আশার আলো নেই। ওইটা সাস্টেন করতেছে না, যে এখান থেকে যে বিদ্যুৎটা যাবে, মানে ইয়েটা মেঘনা নদীর ভিতর দিয়ে যে সাবমেরিন কেবল, সেটা টিকতেছে না। বিকল্প নিয়ে তো বিকল্প তো আপাতত মনে হয় নাই আর। ভোলার দৌলত খান উপজেলায় মদনপুরে বিদ্যুতের গ্রাহকের সংখ্যা 8 শতাধিক। দ্রুত বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ফিরে পেতে আশায় বুক বেঁধে আছেন তারা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গাজীপুরে শুরু হয়েছে জাতীয় বিতর্ক ও পাবলিক স্পিকিং প্রতিযোগিতা আর্গুমেন্টাম 2026। শুক্রবার সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার লক্ষ্য তরুণদের যুক্তি, বিশ্লেষণী চিন্তা, নেতৃত্ব ও কার্যকরী যোগাযোগ দক্ষতা বিকাশে জাতীয় পর্যায়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু একাডেমিক সাফল্য নয়, যুক্তি নির্ভর চিন্তা, আত্মবিশ্বাসী উপস্থাপনা এবং নেতৃত্বের দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পূবালী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। বিতর্ক, পাবলিক স্পিকিং সহ বিভিন্ন যুক্তিভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে সেরা প্রতিযোগীদের নির্বাচন করা হবে। দেশের খবরে আবারও নিচ্ছি একটি বিরতি, ফিরব কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতি শেষে আরও একবার স্বাগত জানাচ্ছি দেশের খবরে। সরকারি ভর্তুকিতে দেওয়া আধুনিক এয়ার ফ্লো প্রযুক্তিতে পেঁয়াজ সংরক্ষণ করে লাভের আশা করেছিলেন মেহেরপুরের কৃষকরা, কিন্তু সেই প্রযুক্তি এখন তাদের লোকসানের কারণ। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা ও কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ জলবায়ু ট্রাস্টের অর্থায়নে মেহেরপুরে 210 জন কৃষককে এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়। প্রতিটি ইউনিটে ব্যয় হয় প্রায় 40,000 টাকা, যার 27,000 দেয় সরকার। ভবিষ্যতে ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা এভাবে হাজার হাজার মন পেঁয়াজ সংরক্ষণ করেন। কৃষি কর্মকর্তাদের দাবি ছিল এয়ারফ্লো প্রযুক্তিতে 9 মাস পর্যন্ত পেঁয়াজ ভালো থাকবে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয় পচন।
কৃষকদের অভিযোগ সব নির্দেশনা মেনেও পচন ঠেকানো যায়নি, ফলে উৎপাদন খরচও উঠছে না বলে তারা বড় ক্ষতির মুখে পড়েছেন। এয়ার কুলার মেশিনটা যদি আমাদেরকে সরকার না দিত, তো এত লসের ভিতরে আমরা পড়তাম না। 500 মন 4 বিঘা জমি পেঁয়াজ রাখি, এখন বর্তমান বেশি ফেলি দিতে আমার পেঁয়াজ আর মাত্র 100 মন আছে। বিদ্যুৎ বিল তো আপনার প্রচুর উঠেছে ওই পেঁয়াজ রাখাতে, তাতেও ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ অবশ্য বলছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং উত্তোলনের সময় পেঁয়াজ শুষ্ক রাখা হচ্ছে কিনা এসবের উপর নির্ভর করে এই প্রযুক্তির সফলতা। আমরা মনিটরিং করছি, আমরা লিফলেট তৈরি করে তাদেরকে আরও বেশি প্রশিক্ষণ দিচ্ছি এবং আমরা দেখেছি যে যথাযথ নিয়ম মেনে কিউরিং করে শুকনো পেঁয়াজ যারা সংরক্ষণ করছে তাদের পেঁয়াজগুলো অধিকাংশ ক্ষেত্রে ভালো আছে। চলতি বছর মেহেরপুরে 5,200 হেক্টর জমিতে 1,29,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হয়েছে, যার একটা বড় অংশই এয়ারফ্লো প্রযুক্তিতে সংরক্ষণ করা হয়েছিল। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এর সাথে শেষ করব দেশের খবর। তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বন্যায় বান্দরবানের ক্ষয়ক্ষতি কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। পানি নামলেই চট্টগ্রাম অঞ্চলে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা। এবং 4 বছরেও জোড়া লাগেনি সাবমেরিন কেবল, অন্ধকারে নিমজ্জিত ভোলার মদনপুর। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। অসংখ্য ধন্যবাদ সবাইকে।